This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এইবার বিজেপি এইবার শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্লোগান, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे, 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया। তাড়াতাড়ি ওনাকে জিততে হবে, জিতবে না কচু হবে, জিতবে না ঘেঁচু হবে। বল যা ঘেঁচুর ইংরেজি জিজ্ঞেস কর। ভাবতে অবাক লাগে, একজন সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী মাননীয় अमित शाह जी स्वागतम, अमित शाह जी स्वागतम, अमित शाह जी स्वागतम, अमित शाह जी स्वागतम, अमित शाह जी को जय श्री राम। রাজ্য সফরের তৃতীয় এবং শেষ দিনে পশ্চিমবঙ্গ বিজেপিকে একান্নবর্তী পরিবারের মতো চলতে বললেন অমিত শাহ। বললেন বেঁধে বেঁধে থাকো, একসঙ্গে থাকো। এবং রুদ্ধদ্বার বৈঠকে বড় একটা কথা তিনি বলেছেন, শাহের স্পষ্ট কথা, দিল পে লিখলো সরকার হামারা হোগা। আরেকবার বলি, দিল পে লিখলো সরকার হামারা হি হোগা। তাহলে হৃদয়ে লেখো নাম। প্রত্যেক বিজেপি কর্মীকে এবং নেতাকে বলেছেন এটা লিখে নিতে, বুকের মধ্যে অর্থাৎ বিশ্বাস করতে। 26-এ বাংলার সরকারে আসছে বিজেপি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে তিনি রুদ্ধদ্বার কর্মী সম্মেলনে আজকে বার্তা দিয়েছেন। এবং এক কথায় যদি ঠোঁটকাটার কাছে নির্যাস জানতে চান, তাহলে বিজেপির 4 মূর্তিকে সঙ্গে নিয়ে শ্রমিক, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং বাকি যারা রয়েছেন সবাইকে একসঙ্গে নিয়ে তিনি আজকে সুকান্ত মজুমদার নিয়ে তিনি বলে দিয়েছেন একান্নবর্তী পরিবারের মতো চলতে হবে। অর্থাৎ বাংলা কথা, বাংলায় ঘর গোছালেন অমিত শাহ। সায়েন্স সিটি অডিটোরিয়ামে কর্মী সম্মেলনে মোদীর সেনাপতি। সেখানে বঙ্গ বিজেপিকে ভোকাল টনিক অমিত শাহ, দিল পে লিখলো হামারা সরকার হোগা। কোন উপায়? মঙ্গলবারই উপায় বাতলেছিলেন শাহ। जिस पार्टी को केवल 3 सीट मिले थे, वो पार्टी 5 साल के ही अंतराल में 77 सीट प्राप्त करी और 26 में हम निश्चित रूप से प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। 5 বছরের মধ্যে 3 থেকে 77 আসন। তাহলে 77 থেকে 200 আসন নয় কেন? শাহের টার্গেট 2/3 মেজরিটি। সেখানে মোদীর সেনাপতির বার্তা, যেই প্রার্থী হোক তাকে জেতাতে হবে, সকলকে নামতে হবে। মনে রাখবেন, প্রার্থী একদম কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাঁথি পর্যন্ত যদি আপনি ভাবেন, প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। এই পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কোনো কিছু দেখলে হবে না। বিজেপির সেকেন্ড ইন কমান্ড বিধায়কদের বললেন নিজে জিতুন এবং পাশের এলাকাকে জেতানোর দায়িত্ব নিন। শুধুমাত্র দলের ভরসায় বসে থাকবেন এমনটি হবে না। যখন 100 দিনের কাজ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি, তখন এই এমপি এমএলএরা কোথায় ছিলেন? একদিনের জন্য বলেছে দিল্লিকে যে টাকাটা ছেড়ে দিন, তখন তো বলেছে আমরা টাকা আটকে দিতে বলছি। এখন পথসভা করলে হবে? 3 দিনের সফরে এসে বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। বার্তা দিয়েছেন টার্গেট 26, কোনো ঢিলেমি নয়, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা মহাভারতে গল্প শুনেছি যে অর্জুনকে যখন বলা হয়েছিল লক্ষ্যভেদ করার জন্য, অর্জুন সহ সমস্ত পঞ্চ পাণ্ডবকে এক একজন এক এক কথা বলেছিল। কেউ বলেছিল আমি গাছের পাতা দেখতে পাচ্ছি, কেউ বলছে আমি পাখির ঠোঁট দেখতে পাচ্ছি, আর অর্জুন একমাত্র বলেছিল আমি শুধু চোখ দেখতে পাচ্ছি। আসলে এই ভোটের সময় নরেন্দ্র মোদী আর অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি আর বড় বড় কথা দিয়ে বিজেপির এই ভোট অভিযান শুরু হয়, আর ভোটের দিন বিকেল থেকে সকলের ফোন সুইচ অফ হয়ে যায়, এই দিয়ে ভোট শেষ হয়। কিন্তু আমি যদি দেখতে পাচ্ছি এখান থেকে বসে বিগত প্রায় 4 বছর এই রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে কাজ করার পর, আমি দেখতে পাচ্ছি যে 26-এ
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে, সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। নির্যাসটা আশা করি আপনাদের বোঝাতে পারলাম আজকের বৈঠকের। কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে। কেন বলছি? বঙ্গ সফরে এসে দলের বসে যাওয়া নেতাকর্মীদেরও বার্তা দিয়ে গিয়েছেন অমিত শাহ, যারা মানে অভিমানে নানা কারণে বসে গেছেন। সেই কারণেই তো দিলীপ ঘোষকে ডেকে নিলেন দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে। মোদীর সেনাপতি বলছেন 3 থেকে 77 হতে পারলে 200 আসন কেন আমরা পেতে পারি না, এই প্রশ্ন তিনি দলের বৈঠকে তুলেছেন। 21-এর ভোটে 77 আসন পায় বিজেপি, তখন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। সেই দিলীপবাবুই আজ এলেন অমিত শাহর সঙ্গে বৈঠক করতে, দেখা করতে, সবাইকে প্রায় চমকে দিয়ে। কেন চমকে দিয়ে বলছি কথাটা দেখুন, মাঝখানে এই দিলীপবাবুর ব্যাপারটা কিরকম একটা ছানা কাটা ব্যাপার হয়ে গিয়েছিল। প্রথমে বিয়ে, তারপর সস্ত্রীক দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনে যান দিলীপবাবু। কোথাও একটা ইগো চলছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেন, সেখানে গল্প করেন। এই ছবিটা কিন্তু রাজ্য বিজেপির অনেককেই বেশ ঘেঁটে দিয়েছিল, মানতে পারছিলেন না তারা। তারপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি একটু হটকে থাকতেন, সব নিজের মতো করছেন, মাছ ধরছেন ছিপে, তাও নিজে একটু একা ভাব, একটু ছুঁয়ো না ছি, এরকম একটা ব্যাপার। সেই দিলীপবাবুই আজ এলেন অমিত শাহের বৈঠকে। অন্দরের খবর, রাজ্যে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বানসাল ফোন করে ছিলেন দিলীপ ঘোষকে এবং ডেকে নেন। তারপরই দলের মূল স্রোতে একটা প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে কি দিলীপ ঘোষকে? দিলীপবাবুর মুখে একদম আঙুল। বেরোনোর সময় আমরা জিজ্ঞেস করছিলাম, দেখুন একটা অদ্ভুত ছবি আপনাদের দেখাচ্ছি, আর দেখুন পিসিআরকে বলবো ছবিটা ভালো করে দেখাতে। এই দেখুন দিলীপবাবু একদম চুপ এরকম একটা ইশারা করছেন। দিলীপবাবুর মুখে আঙুল মানে চুপ, কিছু বলবেন না, বোঝাতে চাইছেন বহু কথার বহু দোষ, নাকি মুখে আঙুল দিয়ে কাউকে বার্তা দিতে চাইলেন? দেখুন মোদ্দা কথা হলো, দিলীপবাবু চুপ, দিলীপবাবু স্পিকটি নট। যাবতীয় বিতর্কে জল ঢেলেই কি প্রত্যাবর্তন হচ্ছে দিলীপবাবুর, মানে ডেইলি অ্যাক্টিভিটিসে এবং একান্নবর্তী পরিবারে? লোক আছে, শুনেছি, শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য সেটা পার্টি জানে। 6 মাস পর ফের বিজেপির মূল স্রোতে দিলীপ ঘোষ। 26-এর ভোটে বিশেষ দায়িত্বে বেশি কথা বাড়াননি দিলীপবাবু। তবে এই প্রাক্তন রাজ্য সভাপতিকে নিয়ে তো কম আলোচনা হয়নি। 30 এপ্রিল সেদিন সস্ত্রীক দিলীপবাবু শটান দীঘায় মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম উদ্বোধনে। একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি, তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। এরপর যত দিন গেছে ততই যেন দলের বড় কর্মসূচিতে দেখা যায়নি দিলীপবাবুকে। জুলাই মাসে দিলীপবাবু এলেন পার্টি অফিসে শ্রমিকবাবুর রাজ্য সভাপতি হওয়ার পর। দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে, রাস্তায় পড়ে আছে। যায় তো যায় কাহা। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়। দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। শ্রমিকবাবু বললেন বটে, কিন্তু দিলীপবাবুকে বিজেপির কর্মসূচিতে দেখা গেল কই? দিন 7 আগে ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির সম্মেলন হয়, সেখানেও অনুপস্থিত দিলীপ ঘোষ। তবে বুধবার দিলীপবাবু এলেন অমিত শাহের বৈঠকে। আলাদা করে বৈঠক হলো। আপনাকে কি আলাদা করে নিয়ে বসেছিলেন? ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে না, মানে আপনাকে আলাদা করে শ্রমিকদা, শুভেন্দুদা আপনারা আলাদা করে বসেছিলেন? আপনারা আলাদা করে লাঞ্চ করলেন, আলাদা করে লাঞ্চ করলেন? আমি একাই করেছি আলাদা। আমার তো সুকান্ত মজুমদারের মুখের দিকে তাকালেই মনে হবে সিটিং এমপি ঘোঁচ করে দিলীপ ঘোষকে কেটে দিয়ে পাঠিয়ে দিয়েছিল দুর্গাপুরে গিয়ে হারাতে। তো এরা তো দিলীপবাবুর শুভানুধ্যায়ী নয়, এরা তো দিলীপবাবুর পিঠে ছুরি মেরেছে। ফলে এখন দিল্লি এসব একটা দেখাতে চাইছে
কোনো মাস্টারমশাইকে পাঠিয়েছে, 4টে দুষ্টু ছেলেকে একসঙ্গে বসিয়েছে, তার মানে কি সব শান্ত হয়ে যাবে না? আমি কি বলিনি, আমি শুনেছি। জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম, আপনারা শুনেছেন। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম, আমি এইভাবেই দেখছি। কথায় কথা বাড়ল রাজনীতি, তবে বিতর্কে জল ঢালতে দিলীপ বাবুর বার্তা স্পষ্ট, স্পেক্টি নট। আমাদের সূত্র বলছে, অবশ্যই আমাদের রিপোর্টারের সূত্র বলছে যে আরও একটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে আজকে এই বৈঠকে। কাজ করতে হবে, তৈরি থাকুন। দিলীপ ঘোষকে আলাদা করে বার্তা দিয়েছেন অমিত শাহ, কাজ করতে হবে, তৈরি থাকুন। খবর বিজেপি সূত্রের। আজই সল্টলেকে বিজেপি অফিসে রণকৌশল বৈঠক শেষে লাঞ্চে মানে মধ্যাহ্নভোজেও দিলীপ ঘোষকে ডেকে নেন অমিত শাহ। খবর বিজেপি সূত্রের। আর একটা দারুণ পলিটিক্যাল খবর, অবশ্যই পলিটিক্যাল এবং সোশ্যাল তো বটেই। দিল্লি ফিরে যাওয়ার আগে অমিত শাহ বাংলার সাধারণ মানুষকে একটা আশ্বাস দিয়ে গিয়েছেন, আরও নির্দিষ্ট করে বললে ভালো হয়। এটা হচ্ছে প্রতিশ্রুতি যে বঙ্গের মহিলাদের উদ্দেশ্যেই বেশি করে অবশ্য বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে চলতি কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। শুনুন আগে কি বলেছেন। में बंगाल की जनता को यह अपप्रचार चल रहा है, इससे स्पष्ट रूप से भारतीय जनता पार्टी की ओर से कहना चाहता हूं कि भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद अभी की जो सरकार जो स्कीमों के नाम से जो कुछ भी चला रही है, एक भी स्कीम बंद नहीं होगा। और हमारे घोषणा पत्र में हम जितने भी स्कीमें करेंगे उसको जमीन पर उतारेंगे। ये हमारा रिकॉर्ड है, ट्रैक रिकॉर्ड है, देश भर में। প্রশ্ন হচ্ছে অমিত শাহকে এটা প্রেস কনফারেন্সে বলতে হচ্ছে কেন? তাহলে শাহ কি মনে করছেন যে বাংলা জয়ে এই সামাজিক প্রকল্পগুলো একটা বড় ফ্যাক্টর? এবং এক কথা বাংলা কথা, তৃণমূল এই বেনিফিশিয়ারি যারা তাদের ভোটটা পায় ডিরেক্টলি। শুভেন্দু সুকান্তরা অনেক আগেই প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন এবং মনে করে দেখুন, রাজ্য স্তরের নেতারা বারবার বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ তো হবেই না, বাড়িয়ে দেব। এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তাদের যে হারতেও হয়েছে এটাও রাজ্য বিজেপির নেতারা ঠারে ঠোরে স্বীকার করে নেন। ভাতা বাড়িয়ে 3000 টাকার করার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে এটা হাওয়ায় কথা নয়, একদম সেকেন্ড ইন কমান্ড বলে গেলেন দলের। ধোঁয়াশা না রেখে শাহ এতে শিলমোহর দিয়ে গেলেন। বিজেপি বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। अभी की जो सरकार जो स्कीमों के नाम से जो कुछ भी चला रही है, एक भी स्कीम बंद नहीं होगा। তৃণমূল যদি না যেতে তবে কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? এই প্রশ্ন যখন বঙ্গ রাজনীতিতে ঘোরাফেরা করছে তখন কলকাতায় এসে অমিত শাহ স্পষ্ট করে দিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে চলতি কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে বলে তারা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করেছে, কন্যাশ্রীর বিরোধিতা করেছে, সাইকেলের ব্যাপারে বিরোধিতা করেছে, সব বিষয়। অমিত শাহ এইটুকুনি বুঝেছেন যে সাধারণ মানুষকে যেটা ছুঁয়ে যায় যেসব প্রকল্প, তার বিরোধিতা করাটা হচ্ছে চূড়ান্ত বোকামি। তাই উনি ড্যামেজ কন্ট্রোল করলেন। কোথাও বন্ধ হয়নি, উল্টে হয়তো প্রকল্পের নাম পরিবর্তন হয়ে থাকতে পারে, কিন্তু তার থেকে অনেক বেশি টাকার প্রকল্প এসছে। যেখানে 1000 টাকা দেওয়া হতো সেখানে অন্ততপক্ষে 2500-3000 টাকার বেশি দেওয়া হবে, এটা তো নিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বাংলার মাসনাদ দখলের ক্ষেত্রে বিজেপির অন্যতম বড় কাঁটা তৃণমূল সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প। এই দলে এই সেতে দিল না, হয়তো আমার আগে সে আসতে গেলে হয়তো পাবো মনে হয়। ওনার যতটা সুবিধা দেবে মোদী সরকার আমি নেব, দিদির সুবিধা আমার লাল লাগবে না, আমি ঘুষ দিয়ে কোনো কাজ করতে পারবো না। এখনকার দিনে মানুষের 1000 টাকায় কিছু হয় কি? আমাদের চাই একটা করে চাকরি। 1000 টাকা করে ধরিয়ে দিচ্ছেন, সে লক্ষ্মীর ভাণ্ডার হোক কি অন্য যোজনাই হোক। আমরা একটা বাড়িতে মিনিমাম চাই যে যাতে একটা ভালো একটা কাজ হোক, কাজের সুবিধা হোক, সেখান থেকে মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে। গত লোকসভা ভোটে বাংলায় বিজেপির আসন কমার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিকে দায়ী করেছিলেন দলের নেতারা। এবার বিধানসভা ভোটের মুখে তৃণমূল প্রচার করছে
বিজেপি যদি বাংলায় ক্ষমতা দখল করে তাহলে সব প্রকল্প বন্ধ হয়ে যাবে। এই প্রচার মানুষ বিশ্বাস করলে গ্রাম বাংলায় ভোট বাক্সে বিজেপিকে চাপে পড়তে হতে পারে। তাই বঙ্গ সফরে এসে সরকারি প্রকল্পের বিষয়ে অমিত শাহ বাংলার মানুষকে চেষ্টা করলেন আশ্বস্ত করার। বুঝতে পারছেন এই প্রতিবেদনে আশা করি আপনাদের আমরা বুঝিয়ে বলতে পেরেছি। দেখুন, একটা মোদ্দা কথা আমি বলি, ছোটকটা তো বলার জন্য উস্কুস উস্কুস করি, সবসময় কথা বেরোয় মুখ থেকে। আজকালকার এই আধুনিক পলিটিক্সে ডোল পলিটিক্স, ডাইরেক্ট ক্যাশ দেওয়ার এই যে পলিটিক্স, সেটা পুরুষ হোক, মহিলা হোক, বেকার হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, এটা বন্ধ করে দেব বলার মুরদ বা ক্ষমতা কারও নেই, থাকতে পারে না। কারণ এটা এখন আধুনিক রাজনীতির অঙ্গ হয়ে গেছে। আপনি যে কোনো রাজ্য ঘুরে দেখে নিন, কংগ্রেস শাসিত রাজ্য হোক বা অন্য কোনো দল শাসিত রাজ্য বা বিজেপি শাসিত রাজ্য। ফলে এটা অত্যন্ত স্বাভাবিকই ছিল যে নতুন যারা ক্ষমতায় আসতে চাইবে তারা মানুষের অ্যাসপিরেশন লেভেল আরও বাড়িয়ে দেবে এবং এটা বাড়তেই থাকে। এই সংঘাতের আবহেই আজকে এই যখন তৃণমূল, বিজেপি, এদিকে আপনার নির্বাচন কমিশন, এসআইআর নিয়ে যে সংঘাত, আজকে অভিষেকরা গিয়েছিলেন, এই রকম একটা আবহে নির্বাচন কমিশনার এবং জ্ঞানেশ কুমার এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানে রাজ্যের যিনি সিইও মনোজ আগরওয়াল, তাদের বিরুদ্ধে থানায় অন্তত 3টি এফআইআর হয়েছে, যেটা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল নির্বাচন কমিশন। এই এফআইআরে কমিশন চক্রান্ত দেখতে পাচ্ছে। কেন চক্রান্ত? কেন কমিশন হেডমাস্টারের কড়া ভূমিকায় এখন, সেই প্রসঙ্গে আসবো। তার আগে আপনাদের মনে করিয়ে দিই যে 3টে অভিযোগ ঠিক কি, একে একে দেখুন। পুরুলিয়ায় বছর 82 দুর্জন মাঝিকে শুনানির জন্য ডেকেছিল নির্বাচন কমিশন। শুনানির কয়েক ঘন্টা আগে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ওই বৃদ্ধ আত্মহত্যা করেন, মানে আতঙ্কে। এটাই ছিল অভিযোগ। পরিবারের অভিযোগ ভোটাধিকার নিয়ে দুশ্চিন্তায় আত্মহত্যা। সেকেন্ড কেসটা কি? দ্বিতীয় জন হাওড়ার জামায়াত আলী শেখ, বয়স 64 নোটিশ পাওয়ার পরপরই তিনি মারা যান। পরিবারের অভিযোগ ছিল কমিশনের নোটিশেই মানসিক চাপে তার মৃত্যু হয়েছে। এবং তৃতীয় জন পূর্ব মেদিনীপুরের রামনগরের 75 বছর বয়সী বিমল সি, বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এক্ষেত্রেও পরিবারের দাবি ছিল যে কমিশনের নোটিশ পেয়েই তিনি ভেঙে পড়েছিলেন, অবসাদগ্রস্ত হয়ে পড়েন, আতঙ্কিত হয়ে পড়েন এবং সেই মানসিক চাঞ্চল্যেই তার আত্মহত্যা। প্রশ্ন হলো, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কি আদৌ এভাবে এফআইআর করা যায়? নির্বাচন কমিশন শুধু যে কনস্টিটিউশনাল বডি তাই নয়, কোয়াসি জুডিশিয়াল বডি না, সরাসরি এফআইআর করা যায় না, সেই পথ একেবারেই বন্ধ। কমিশনের কর্তারা বিশেষ আইনি সুরক্ষা বা ইমিউনিটি ভোগ করে থাকেন। একমাত্র কমিশনের শীর্ষ আধিকারিক পদস্থ কোনো আধিকারিকের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিতে পারেন, মানে কমিশনের শীর্ষ আধিকারিক। লোকপাল আইন অনুযায়ী নির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ থাকলেই কেবল আইনি পদক্ষেপ করা সম্ভব। কারো যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে ন্যাশনাল গ্রিভান্স সার্ভিস পোর্টাল NGSP-তে অভিযোগ করা যেতে পারে, কিন্তু এভাবে ডাইরেক্ট কমিশনের নামে গিয়ে এই কারণে আমার লোকের মৃত্যু হয়েছে, পরিবারের লোকের মৃত্যু হয়েছে আতঙ্কে, সুতরাং কাঠগড়ায় তুলব গোটা জাতীয় নির্বাচন কমিশনকে এবং তাদের কর্তাদের, এটা হয় না। প্রশ্নটা এখানে, তাহলে পুলিশ কি অভিযোগ নিল কেন? পুলিশ তো আইন নিশ্চয়ই জানে। আসলে মৃতদের পরিবারকে দিয়ে অভিযোগ করিয়ে কমিশনের ওপর পরোক্ষে চাপ তৈরির চেষ্টা হচ্ছে বলে কমিশন মনে করছে। রাজ্যের শাসক দলের নির্দেশেই কি এগুলো হচ্ছে? রাজ্যের সিইও দফতর এক কড়া চিঠিতে সেটাই মনে করছে। কি বলেছে? একটা বিবৃতি দেওয়া হয়েছে। কেউ অভিযোগ জানাতেই পারেন, এটা গণতান্ত্রিক অধিকার, তবে সংসদীয় আইন অনুযায়ী নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় না। ধারা 16-এ স্পষ্ট করে সেটা বলা আছে। এরপরেও পুলিশ এফআইআর দায়ের করলে তা আইন বিরুদ্ধ হবে। অস্বাভাবিক মৃত্যুর জন্য কেন সিইও এবং কমিশনকে দায়ী করা হচ্ছে সে নিয়েও প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। ইআরও এবং বিএলও শুনানির জন্য ডেকেছেন, তাদের কাছে গিয়ে অসুবিধার কথা জানাতে পারতেন। এখানে কমিশনের কি করার আছে? শুনানির দায়িত্ব ইআরও। কমিশন মনে করছে পরিকল্পিতভাবে তাদের গায়ে কালি ছেটানোর জন্য এবং তাদের অফিসারদের মরাল ডাউন করবার জন্য। এটা কমিশন কিন্তু এই বিবৃতিটাই লিখেছে। আমার হাতে সময় কম, নইলে আপনাদের ইংরেজি টেক্সটটা পড়ে শুনিয়ে দিতাম। 3 জনের ময়নাতদন্তের রিপোর্ট কি বলছে? এফআইআর নেওয়ার আগে পুলিশ আদৌ পিএম রিপোর্ট খতিয়ে দেখেছে কিনা, তাও নির্বাচন কমিশন সেই প্রশ্ন তুলছে যে পিএম রিপোর্ট সেখানে কি লেখা আছে মৃত্যুর কারণ কি? যদি তা না হয়ে থাকে তাহলে লোকপাল আইন অনুযায়ী কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে
তাও আবার কমিশন নির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ ছাড়া কি করে এফআইআর হলো? এরপর কি করতে পারে কমিশন? আইন ভেঙে এফআইআর দায়ের হলে পুলিশ এবং সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কমিশন আইনি পদক্ষেপ করতে পারে। আমরা জানি না, এগুলো সম্ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, সেই ইঙ্গিত রয়েছে। কমিশন জানতে চেয়েছে এই অভিযোগকে কেন আইনের অপব্যবহার হিসেবে দেখা হবে না, ঘুরিয়ে শোকজ করতে চাইছে কমিশন। সূত্রের খবর, এফআইআর খারিজের আবেদন করবে কমিশন, পাল্টা কমিশনের তরফেও এফআইআর করা হতে পারে। সরকারি কাজে মানে স্যারের কাজে, নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হতে পারে। ইলেকশন সংক্রান্ত বা যখন পরিচালনা করবেন ইলেকশন তখন কিছু এফআইআর হয় না, এটা আছে। তার মানে উনি মানুষ খুন করবেন, মানুষ খুনের ব্যবস্থা করবেন, শীতের মধ্যে লোকজনকে ডাকবেন, কষ্ট দেবেন, 80 বছরের বৃদ্ধকে লাইনে দাঁড় করিয়ে দেবেন, আর এইভাবে অত্যাচার করে মানুষের মৃত্যু আনবেন, আর তারও কোনো ব্যবস্থা হবে না? দেখা যাক না, যাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। ইলেকশন কমিশনের মুখোশ খুলে গেছে আজকে মানুষের সামনে যে তারা বিজেপির দালাল হিসেবে কাজ করছেন এবং আজকে জল্লাদ রূপে পরিণত হয়েছে। যে ইলেকশন কমিশনকে মানুষ ভালোবাসতো, গণতন্ত্রের রক্ষক, ধারক এবং বাহক মনে করত, সেই ইলেকশন কমিশন আজকে মানুষের জল্লাদ হিসেবে পরিণত হয়েছে। এর থেকে দুঃখের কিছু নেই, সম্পূর্ণটা বিজেপির জন্য হয়েছে। মানে এটা তো একদম মানে পুরোটাই কনকক্টেড, তৈরি করা গল্প। এটা যে কোনো স্কুলের শিশুও বুঝতে পারবে। হাঁটছিলেন ট্রেন লাইন দিয়ে, সেটা বেআইনি। ট্রেন এসে ধাক্কা মারলো, সেটা বেআইনি। হ্যাঁ, ওদিকে যদি আত্মহত্যা করে থাকেন সেটা আইনত অপরাধ। তাহলে তো হয় রেলমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, নয় তো ওই যে মৃত ব্যক্তি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এখানে সিইওর কি সম্পর্ক? আমি আপনাকে আবারও বলছি, প্রত্যেক বছর পরীক্ষার সময়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় তো বেশ কয়েকজন ছাত্রছাত্রী আত্মহত্যা করে এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে। তাহলে কি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়? এমনিও আমি যতটা জানি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর করা যায় না। পুলিশ এফআইআরটা নিল কি করে? যারা এই এফআইআরটা নিল তাদের বিরুদ্ধে এফআইআর করা উচিত নির্বাচন কমিশনের। মানে একটা অসভ্যতামির চূড়ান্ত চরমতম পর্যায়ে গিয়ে পৌঁছেছে একটা সরকার। শুনানি পর্ব চলছে চুটিয়ে, তার মধ্যেই একটা বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আপনাদের জানাচ্ছি। ব্রেকিং নিউজ, এসআইআর শুনানি চলাকালীন বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না, অর্থাৎ গ্রহণযোগ্য নয় এসআইআর এর কাজে, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। 2010 সালের পর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। এই সময়কালের মধ্যে ইস্যু হওয়া শংসাপত্রগুলি এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না, অর্থাৎ ডকুমেন্ট হিসাবে দেওয়া যাবে না। মোদ্দা কথা, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের জানিয়ে দিল নির্বাচন কমিশন। বেহাল গ্রামীণ রাস্তা সবার চোখের সামনে উল্টে গেল বালি বোঝাই ডাম্পার। ঘাটাল ব্লকের মনসুখায় মারাত্মক ছবি। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের দাবি উঠছিল অনেকদিন ধরে। প্রশাসনকে বারবার বলা হলেও কেউ সেই অভিযোগে কান দেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। আর ওই ভাঙাচোরা রাস্তা দিয়েই চলছে ভারী গাড়ি। এবার সেখানে ওভারলোডেড গাড়ি উল্টেই বিপত্তি। বিধায়কের ব্যাপারে যত কথা বলবেন তিনি, তত তার নিজের সময় নষ্ট হবে। তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের ছবি আরও প্রকাশ্যে এনে মন্তব্য সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির তৃণমূল সাংসদের নিশানায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রচনা স্পষ্টই বলেন, বিধায়কের কোনো অনুষ্ঠানে তিনি যান না, যার ইচ্ছেও নেই। পাল্টা অসিত মজুমদারের বক্তব্য, অনুষ্ঠানে সাংসদের নাম থাকে কিন্তু উনিই আসেন না।
6 জানুয়ারি বীরভূম সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে খুঁটিনাটি আলোচনায় ব্যস্ত জেলা কমিটি। বৈঠক হলো বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন কোর কমিটি ও জেলা কমিটির সব সদস্যই। সূত্রে খবর, কোথা থেকে কত লোক আসবে সেই টার্গেট দিয়ে দেওয়া হয়েছে জেলার নেতাদের। পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া যাতে না পড়ে সেদিকেও নয়। বালুরঘাটে বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ীর বিরুদ্ধে পোস্টার। তাতে বালুরঘাটের জন্য ভূমিপুত্র প্রার্থীর চাওয়ার বার্তা তুলে ধরা হয়েছে। চাপানুতো চরমে শহরের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় এদিন পোস্টার চোখে পড়ে। তৃণমূলের অভিযোগ, এটি বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। পাল্টা বিজেপির দাবি, এসব শাসক দলেরই চক্রান্ত। ঠিকমতো পেনশন পাচ্ছেন না পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। চরম ভোগান্তির ছবি আসানসোলে। অভিযোগ, মাসের 1 তারিখে পেনশন ঢুকছে মাসের শেষে, তাও বারবার নিবেদন করার পর। পুর নিগমের অর্থ দপ্তরের বাইরে টাঙানো নোটিশ, তাতে লেখা ফান্ডের অভাবে পেনশন দিতে অসুবিধা হচ্ছে। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় বঞ্চনাকে দায়ী করতে ব্যস্ত পুর কর্তৃপক্ষ। পুলিশের গাড়ি যা তত্ত্ব নিয়ে ছোটার কথা অপরাধীদের ধরতে, সেটা ধরে বেঁধে নিয়ে যেতে হচ্ছে রাস্তা দিয়ে। টানছে সরকারি অ্যাম্বুলেন্স। আরামবাগে এই ছবি দেখে সবার চোখ কপালে। রক্ষণাবেক্ষণের এই হাল, কিভাবে কাজ করবে পুলিশ? ঝরঝরে গাড়ি নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, বেশিরভাগ সময় অকেজ হয়ে গ্যারেজে পড়ে থাকে পুলিশের গাড়ি। মুখে কুলুপ পুলিশ প্রশাসনের। বছরের শেষ দিন পাহাড় পর্যটকে ভরা। নতুন বছরকে স্বাগত জানাতে দার্জিলিংয়ে হাজির অনেকে। সেখানে তাপমাত্রা ইতিমধ্যেই নেমেছে 4 ডিগ্রি সেলসিয়াসে। তবে তাতেও পরোয়া নেই। পথে ঠাসা লোকজন, বেরিয়ে পড়েছেন সবাই। দেশি বিদেশি পর্যটকের ভিড় পাহাড়ে। টয় ট্রেনের চড়ার হিড়ি। নতুন বছরের সিকিম জুড়ে তুষারপাতের পূর্বাভাস। সান্দাকফু এবং টাইগার হিলেও বরফ পড়তে পারে।